ফেরার সময়ও বাড়ি থেকে বেরোয়, কিন্তু ও যাওয়ার সময় বলে গিয়েছিল একটু পরেই ফিরে আসবো মা। ফোন রেকর্ড থেকে এটা জানা গেছে যে ওর লাস্ট কলটা সঞ্জনা রানের সঙ্গে হয়েছে। সত্যি করে বল আমায় সঞ্জনা, করুণ এখনো পর্যন্ত কেন ফিরলো না? পুলিশ এই কথা জিজ্ঞেস করতে করতে আমার মাথা খারাপ করে দিয়েছে। তুই শুরু হয়ে যাস না প্লিজ। স্যার, এ তো নিশা কোঠারি, আমাদের স্কুলে পড়তো, ওর ট্র্যাক আছে। আমি লোকেশ কুলকার্নি, মেঘনা জামাই বাবু। আমার দেখা হয়েছে করণের তোমার সঙ্গে। থানা থেকে একটা মিসিং কেসের ডিটেল এসেছিল, করণ যোশী, ওর লাশ পাওয়া গেছে বসি ড্যামে। যদি এটাই করণ যোশী হয় আর লাশ এত ফুলে থাকে, তাহলে বলা যায় যে মৃত্যু আজকালের মধ্যে তো হয়নি, বেশ কিছুদিন আগে হয়েছে। করণ হয়তো 19শে জুন রাতেই মারা গেছে। কিন্তু কিভাবে? লোনাভলা গিয়ে সুসাইড করলো কেন? মঙ্গেশ বাবু, আপনাকে রেখা দেবীকে লোনাভলা সিভিল হসপিটালে আসতে হবে একবার। হসপিটাল কেন? করণের কি অ্যাক্সিডেন্ট হয়েছে নাকি? একটা লাশ পাওয়া গেছে বুশি ড্যামের কাছে। লাশ? খারাপভাবে ফুলে রয়েছে, চেনা যাচ্ছে না, কিন্তু লাশের গায়ে সেই সব কাপড় ছিল যেগুলো করণ পড়েছিল, যেটা আমরা সোসাইটির সিসিটিভি ফুটেজে দেখতে পেয়েছিলাম। আপনারা আইডেন্টিফাই করলে তারপরে আমরা পোস্টমর্টম করতে পারবো। এটা করণ, আমার ভাই। মা, এমন করো না প্লিজ। জুতো খুলেছিস, হাত ধুয়েছিস? তোমার যা খুশি করো, আমি আজকে আর খাবো না। স্যার, সুইসাইডের কোনো চান্সই নেই। বডি যেভাবে ফুলে রয়েছে তাতে বোঝা যাচ্ছে যে লাশ অনেকদিন জলে ডুবেছিল। কিন্তু এতে সুইসাইড তো প্রমাণিত হয় না। তাহলে আপনারা এই সিদ্ধান্তে কি করে পৌঁছলেন? সুমিত, আমরা শুধুমাত্র সম্ভাবনাগুলোকে বলছি। কোনো সিদ্ধান্তে তখনই পৌঁছাবো যখন পোস্টমর্টম রিপোর্টটা হাতে পাবো। বডিকে পোস্টমর্টমের জন্য পাঠাচ্ছি। করণ সুইসাইড করতেই পারে না, কোনো চান্সই নেই। হ্যালো, আমি জানতাম মেঘনা করণকে বরবাদ করে দেবে। তুমি কে? নিশা বলছি আমি। আর আমি সবসময় এটাই বলতাম যে ওরা একে অপরের জন্য নয়। খেয়ে ফেললো তো আমার করণকে, মেরে ফেললো তো আমার করণকে। আমরা বডি নিয়ে যাব না। মঙ্গেশ বাবু, আপনি আমাদের কথা শুনুন প্লিজ। কোনো কথা শুনবো না। সুইসাইড বলে কেসটাকে ক্লোজ করবেন, যেখানে ছেলেটাকে মার্ডার করা হয়েছে। মার্ডার কেস আমরা ক্লোজ করিনি মঙ্গেশ বাবু, পোস্টমর্টম হয়ে গেছে। আর কোনো সিদ্ধান্তে পৌঁছানোর আগে আমরা রিপোর্টটা দেখে নেব। দেখুন, বডিটা ডিকম্পোজ হয়ে গেছে, ভালো হবে তাড়াতাড়ি সৎকার করুন। মার্ডার হয়েছে আমার ভাইয়ের, মার্ডার। দেখো সুমিত, নিশার কারণের মধ্যেকার অনলাইন মেসেজ আমরা পড়েছি, তাতেও নিশা মেঘনার দিকে ইশারা করেছে। আমরা ওকেই সন্দেহ করছি, ওই মেঘনাই এসব কাণ্ড করেছে। কি? নিশা নামের মেয়েটা মেঘনার কথা বলেছে? বলেছিল যে ও ওকে করণকে ওয়ার্নিং দিয়েছিল ওর ব্যাপারে। সত্যি বলছি, আমারও মেঘনার ব্যাপারটা প্রথম থেকেই অদ্ভুত লাগছিল। সেই রাতে করণ এখান থেকে বেরিয়ে ওর বাড়িতে গিয়েছিল, তাই না? আর কোথায় যেতে পারে ও? সেদিন রাতে মেঘনার কাছেই গিয়েছিল করণ। সেটার তদন্ত আমরা করব। আপনি এভাবে কারোর নামে অভিযোগ করতে পারেন না। মেঘনাকে আমরা জিজ্ঞাসাবাদ করেছি, কিন্তু কিছুই পাওয়া যায় আমার ভাইয়ের লাশ পাওয়া গেছে, সেটা যথেষ্ট নয়। সুইসাইড বলে আমার ভাইয়ের লাশটাকে আপনারা গুছিয়ে দিতে চাইছেন। কেউ কিচ্ছু গুছিয়ে দেওয়ার চেষ্টা করছে না। দেখুন, আমি মিনতি করছি, আপনারা এখানে ঝামেলাটা করবেন না। দ্রুত দেহ সৎকার করুন। ম্যাক্সিমাম 2 দিনে পোস্টমর্টমের রিপোর্ট আমরা পেয়ে যাব। আর কোনোভাবে যদি বুঝতে পারি এটা মার্ডার হতে পারে, তাহলে আমরা আবার ইনভেস্টিগেশন শুরু করব।
অনেক বোঝানোর পর করণের পরিবারের লোকজন করণের সৎকার করলো। আমরা ভীষণভাবে অপেক্ষা করছিলাম পোস্টমর্টেম রিপোর্টের জন্য, যেটা থেকে আমরা এটা জানতে পারতাম যে করণ আত্মহত্যা করেছিল নাকি ওকে হত্যা করা হয়েছিল। যদি করণ আত্মহত্যা করে থাকে তাহলে দুটো প্রশ্ন ওঠে, এক কেন, আর দ্বিতীয় কিভাবে। করণ নিজের বাড়ি থেকে 80 কিলোমিটার দূরে গিয়ে সুসাইড কেন করলো? আমরা 19 জুন 2017 সোসাইটি সিসিটিভি ফুটেজটাকে বারবার দেখলাম, কিন্তু কোনোবারই এটা বুঝতে পারলাম না যে করণের মুখে কোনো রকম টেনশন বা রাগ কেন নেই, যেটা একটা ডিস্টার্ব মাইন্ডের দিকে ইশারা করবে। কেউ কারোর মাথায় ঢুকে কিভাবে জানতে পারবে যে একটা আপাত শান্ত মুখের পিছনের মানুষটা আসলে কি, বিশেষ করে তখন যখন তাকে পাওয়া যাচ্ছিল না আর তারপর তার লাশ পাওয়া গেল। পোস্টমর্টেম রিপোর্ট থেকে আমরা এটা স্পষ্টভাবে জানতে পারলাম যে করণ যোশীর মৃত্যু কোনো ভিডিও গেমের তৈরি করা কোনো চক্রান্ত নয়। পরে গিয়ে আমরা এটাও জানতে শুরু করলাম যে করণ যোশীর উপর একটা মেন্টাল প্রেশার সবসময় ছিল, যেটা অন্য কোনো জায়গা থেকে ক্রিয়েট করা হয়েছিল। সুইসাইড তো রুল আউটই করে দিন স্যার, এই কেসটা সুইসাইডের নয়। মার্ডার বলছেন আপনি? 101% মার্ডার ইন্সপেক্টর। এক তো গলা টেপা হয়েছে, কিন্তু ব্লোটিং এর জন্য স্ট্যাংগুলেশন মার্কগুলো মুছে গেছে। চলুন সেটা যদি ছেড়েও দিই, বুকের মধ্যে পরিষ্কার দুটো স্ট্যাবিং এর চিহ্ন আছে। আবার স্ট্যাবিংও করা হয়েছে বুকে, দুবার, পাক্কা? ছুরির মতো কোনো অস্ত্র ব্যবহার হয়েছে। দুটো স্ট্যাবস 3 ইঞ্চি গভীর, রিব কেজে 3টে হাড় ভেঙে গেছে। খুব জোরে ছুরি মারা হয়েছিল। পোস্টমর্টম রিপোর্ট থেকে আমরা জানতে পেরেছি যে করণ আত্মহত্যা করেনি, ওকে মার্ডার করা হয়েছে। কে স্যার? ওই মেঘনা মেয়েটা? সেটা আমরা খোঁজ নেওয়ার চেষ্টা করছি যে কে, কিন্তু সুইসাইডের অ্যাঙ্গেল এবার আমরা ছেড়ে দিয়েছি। আমরা জানার চেষ্টা করবো যে করণের গলা কে টিপেছে আর ওকে কে স্ট্যাপ করেছে। কিন্তু এই মুহূর্তে আমাদের কাছে সবথেকে ইম্পর্টেন্ট প্রশ্ন এটাই যে করণ কান্দিভালি থেকে বেরিয়েছিল, কিন্তু ওর বডি লোনাভলার বুশি ড্যাম থেকে আমরা পেয়েছি। কান্দিভালি থেকে লোনাভালার মধ্যে 3টে টোল প্লাজা, ভার্সি, কলম্বারি আর থালাম। 19 জনের 3 জায়গারই সিসিটিভি ফুটেজ চেয়ে পাঠাচ্ছে। এটাও তো হতে পারে যে করণ যার সাথে ও গেছিল বা যে ওকে নিয়ে গেছিল, ওরা আরলি থেকে ওল্ড লোনাভলা রোড ধরেছিল, সেখানকারও সিসিটিভি ফুটেজ দেখতে হবে। ইম্পসিবল। করণ কোথাও অন্য কারোর সঙ্গে যেতেই পারে না, তাও অত রাত্রিবেলা। তুমি বলতে চাইছো শুধু তোমার সাথে যেতে পারে, অন্য কারোর সাথে নয়? প্লিজ ম্যাম, আপনি আবার আমাকে সন্দেহ করছেন। ফর ইউর ইনফরমেশন, করণ আর আমার কখনো রাত্রে দেখাই হতো না। তোমরা কখনো বুশি ড্যাম গেছিলে স্যাটারডে পিকনিকে দিনের বেলা? না, নেভার। আর আমি আপনাকে এটা জোর দিয়ে বলতে পারি যে করণ নিজে কিংবা অন্য কারোর সাথে আমাকে বা ওর বাড়ির লোককে না বলে এরকম কোনো জায়গায় যেতেই পারে না ম্যাডাম। কোনো একটা রিজন বলো, অল্প বিস্তর সন্দেহ থাকলেও বলো, যার দ্বারা আমরা জানতে পারি করণের মার্ডার কেন হলো। ম্যাম, আমি তো তখন থেকে এটাই ভাবছি, কিন্তু কিছু বুঝতে পারছি না। করণের প্যারেন্টস বলছে যে ওই রাতে করণ শুধু তোমার সাথে দেখা করেছে, অন্য কোথাও যেতেই পারে না। মানে এটা কিছু বেশি হচ্ছে না? ঝগড়া মায়ের সঙ্গে করে বাড়ি থেকে বেরোলো, আর দোষী আপনি গার্লফ্রেন্ডকে করছেন। যদিও সেই রাতে আমার কাছে আসতো ম্যাডাম, তাহলে আমি কখনো ওর কিছু হতে দিতাম না। কিন্তু আমার কাছে তো আসেনিও। কেন আসেনিও? ও কার কাছে গেছিল আর কেন? এই সব ঘটনার ব্যাপারেও আমাকে কখনো কিচ্ছু কেন বলেনি। আমি জানি না করণ কার কাছে বা কার সাথে লোনাভলা যেতে পারে। এর আগে তো প্যারেন্টসদের ইনফর্ম না করে কোথাও যায়নি। 19 জন যদি কোথাও গিয়ে থাকে তো আমার মনে হয় মেঘনার কাছেই গেছিল। মেঘনা আর নিশা দুজনেই বাড়িতে ছিল, আর করণ ওখানে যায়নি। আমরা পুরোটা চেক করে দেখেছি। ম্যাডাম, আমি জানি না এই ম্যাটারে আমি আপনাকে কিভাবে হেল্প করতে পারি। আমিও তো ঘরেই ছিলাম। আপনি লোনাভলাতে চেক করেছেন? যদি সত্যিই গিয়ে থাকে, কোথাও না কোথাও তো থেকেছিল।
নম্রতা, আমরা ছোট ছোট লজ থেকে শুরু করে বড় বড় হোটেল সব জায়গায় চেক করেছি, কিন্তু 19শে জুন রাত্রিরে এই ছেলেটা করণ যোশী এগুলোর মধ্যে কোনোটাতেই চেক ইন করেনি। কোনো রেস্টুরেন্টে কেউ ওকে দেখেছে? না, আমরা করণের ছবি ও ডেড বডির ছবি সবাইকে দেখিয়েছি, কিন্তু কিছু পাওয়া গেল না। আচ্ছা, টোলগেটের সিসিটিভি ফুটেজে কিছু পাওয়া গেল? স্ক্যানিং করা হচ্ছে স্যার। উনিশে জুন থেকে 21শে জুন কান্দিভালি থেকে লোনাভালা দুটো রুটেরই সব সিসিটিভি স্ক্যান করেছি। কোনো কার, ট্যাক্সি বা বাইকে করণকে দেখিনি। যদি বাসে গিয়ে থাকে, কোনো সিসিটিভি বাসের কোনো কিছু ক্যাপচার করতে পারে না। গুরুয়ার টিম ওই বাসে কন্ট্যাক্টসগুলো দেখছে, ছবিও দেখাচ্ছে। করণের ফ্যামিলি মেঘনার নাম বারবার নিচ্ছে, কিন্তু ভাবনার বিষয় হলো মেঘনা করণকে মেরে কি পাবে? ও নিজের বয়ফ্রেন্ডকে কেন মারবে? আর এমনিতেও আমরা মেঘনার ব্যাকগ্রাউন্ড চেক করেই রেখেছি। হ্যাঁ স্যার, সবটাই ক্লিন। ব্যাপারটা একটু অন্য কিছু। কিন্তু ব্যাপারটা কি বিনায়ক, আর আমরা সেটা বুঝতে পারছি না কেন। ব্যাপারটা যাই হোক, এটা ভিকটিম করণ আর ওর লাভ লাইফ নিয়ে কানেক্টেড, ওর গার্লফ্রেন্ডের সাথে কানেক্টেড। করণের মা বাবা তো শুধু একটা মেয়েরই নাম নিচ্ছে, মেঘনা, করণের গার্লফ্রেন্ড, তাও কোনো প্রমাণ ছাড়াই। কিন্তু এটা ঠিকই যে করণ আর মেঘনার মধ্যে একটা সম্পর্ক রয়েছে প্রায় 3 বছর ধরে। পারফেক্ট জুটি বলা হতো কলেজে ওদের। আগে করণের উপর ফোকাস করি। এই ছেলেটা নিজের বাড়ি থেকে বেরিয়ে লোনাভলা গেল একলাই নিজের ইচ্ছায় কারোর সঙ্গে দেখা করতে, নাকি কারোর সঙ্গে গেল নিজের ইচ্ছায়, নাকি জবরদস্তি নিয়ে গেছে? কিন্তু করণের কোনো ফুটপ্রিন্টস নেই লোনাভালায়, কেউ ওকে ওখানে দেখেইনি। আর রাগের মাথায় বাড়ি ছেড়ে যাওয়ার কোনো হিস্ট্রিও নেই, মা বাবাকে না বলে। তার মানে বাবা মাকে কিছু বলেনি, গার্লফ্রেন্ডকে কিছু বলেনি। হয়তো এমন কোনো ব্যাপার আছে যেটা দুই তরফেই লুকোতে চায়, যেমন ধরুন সেক্স। সে বিষয়ে আমরা কোনো কিছু খুঁজে পাইনি। কল রেকর্ডস বা টেক্সট মেসেজ থেকে আমরা কিছুই পাইনি। আপনার ওই নিশাকে তো পেয়েছেন ফ্রেন্ড স্কোয়ার থেকে, সেটাও নিখোঁজ হওয়ার 1 সপ্তাহ আগেকার ট্র্যাক। আমি বলছি আরো গভীরে যান। এই ফ্রেন্ড স্কোয়ারের 6 মাস আগের বা 1 বছর আগের চ্যাট হিস্ট্রি বা অ্যাক্টিভিটি লগ দেখুন। আমি শিওর কেউ ফাঁসিয়েছে, লেআউট করেছে। সেক্সের জন্য এমনিই লোনাভালা চলে গেল, মা বাবাকে না বলে, ফোন অফ করে। হয়তো করণ অনেক আগেই প্ল্যান করেছিল যে ওই দিনই বাড়ি থেকে বেরোবে। মোবাইল গেম নিয়ে মায়ের সঙ্গে ঝগড়াটা হয়তো কোইন্সিডেন্টাল, বা হয়তো ও ঝগড়াটা জেনে বুঝেই করেছে যাতে ও বাড়ি থেকে বেরিয়ে এই সমস্ত ড্রামা তৈরি করতে পারে। আর সেটার একটা বড় পসিবিলিটি আছে যে করণ কোনো অন্য মেয়ের সঙ্গে বুশি ড্যামে ছিল আর কোনো হিস্ট্রি শিটার ওর উপর অ্যাটাক করে। এই তো সেদিন এমন কেস হয়েছিল। হ্যাঁ, খুব কথা হয়েছিল কেসটা নিয়ে। অ্যাটাকার এখন জেলে রয়েছে। সেই অ্যাঙ্গেলটাও ভালো করে দেখুন। কিন্তু আমার মতে এই ছেলেটার অনলাইন অ্যাক্টিভিটিস ভালো করে ট্র্যাক করুন। নিশার সঙ্গে গত 2 বছর ধরে, তারপরে সঞ্জনার সঙ্গে বহুদিন ধরে বন্ধুত্ব, তারপর ওর একতরফা ভালোবাসা, তারপর এই মেঘনার সঙ্গে 3 বছর ধরে। বলতে গেলে এরা পারফেক্ট কাপল টাপল থাকতেই পারে, কিন্তু ফ্রেন্ড স্কোয়ারের মতো সোশ্যাল সাইটে 1000টা লাইক পেলেই কোনো কাপল পারফেক্ট হয়ে যায় না। হয়তো অফলাইন সত্যিকারের সম্পর্কে ভাঙন ধরেছে, হয়তো সেই কথাটা আপনাদের মেঘনা বলছে না। আমরা মেঘনাকে আবারও জিজ্ঞাসাবাদ করি। করণের সঙ্গে ঘটা ওর সমস্ত ঘটনাগুলোকে সামনে নিয়ে আসার চেষ্টা করেছিলাম, কিন্তু মেঘনা নিজের কথা নিয়ে একদম রিজিড ছিল যে ওর আর করণের মধ্যে কোনো টেনশন ছিল না। আমরা আমাদের সাইবার টিমকে ডিপ্লয় করলাম করণ যোশীর সমস্ত অনলাইন ডিটেল বার করার জন্য। সমস্ত সোশ্যাল মিডিয়ায় ওর অ্যাকাউন্ট হ্যাক করা হয়েছিল সেই একটা প্রমাণ খোঁজার জন্য, যার থেকে আমরা জানতে পারতাম যে করণের নিখোঁজ হওয়ার জন্য আর ওর মার্ডারের জন্য কি বা কে দায়ী হতে পারে। আমরা ফিরোজ শেখের কাছে পৌঁছালাম। 1 বছর আগে ফিরোজ শেখ লোনাভলাতেই বুশি ড্যামের কাছে এক প্রেমিক যুগলকে হত্যা করেছিল। করণ যোশীর লাশও আমরা সেই ড্যামের কাছেই পাই। আমার হাতে কোনো চান্স নেই স্যার, সত্যি। 1 বছর ধরে বন্দি রয়েছি, আজ প্রথম খোলা হাওয়ায় শ্বাস নিলাম। কিন্তু উড়ো খবর তো আসতেই থাকে তোর গ্যাংয়ের। তুই ভেতরে আসার পর লিডার কে হয়েছে, কে কি খবর পেয়েছে? একে তো স্যার আমার কোনো গ্যাং ম্যাং নেই, একাই খেলি, আর আমার কাছে এর কোনো খবরই আসেনি। কিন্তু আপনি যদি বলেন একটা টিপ দেব। যদি তোর দয়া হয়। যদি শুধু হিরোকেই টপকে দিয়ে থাকে আর ওর হিরোইনকে ছেড়ে দিয়ে থাকে, তাহলে হিরোইনই বলতে পারবে কাজটা কে করেছে। করণ যোশীর সাথে কোনো মেয়ে ছিল কিনা, বা থাকলেও কে,
সেটা এখনো জানা যায়নি। এখন আপনি বললেন তো চোখ আর কান দুটোই খোলা রাখবো, যে কোনো রকম খবর পেলেই আপনাকে জানিয়ে দেবো। এখানে লোনাভালায় লাশ পাওয়া গেল, কিন্তু আমার মনে হচ্ছে না মার্ডারটা এখানে হয়েছে। আমার ইনফরমাররা প্রায় 300 লোকেরও বেশি লোককে জিজ্ঞাসাবাদ করেছে, কিন্তু ছেলেটাকে কেউ দেখেনি। মুম্বাইয়ের ব্যাপারটাও এরকমই, কেউ কিছু বলছেই না। 19-এর রাতে কার সঙ্গে মিটিং ছিল? বিনায়ক, হয়তো ওর মার্ডারটা মুম্বাইতেই হয়েছে, তারপর ওর লাশটা ওখান থেকে এখানে এনে বুশি ড্যামের পাশে ফেলে দেওয়া হয়েছে। তোমার এই থিওরিতে তো পয়েন্ট আছে অরুণ, কিন্তু ব্যাপারটা ওখানেই এসে আটকে যাচ্ছে। এই মার্ডারের পেছনে উদ্দেশ্য কি? আর কোনো অ্যাঙ্গেলও নেই যার থেকে সূত্র পাওয়া যায়। কি ছেড়ে যাচ্ছে আমাদের হাত থেকে? হ্যাঁ ললিত, কিছু পেলে তুমি? স্যার, একটা মেয়ে আছে, ওর নাম নেহা পান্ডে। ওর প্রোফাইল বলছে ও সিঙ্গাপুরের। করণের সঙ্গে কি কানেকশন? স্যার, ওর সাথে প্রাইভেট চ্যাট হয়েছিল, দেখে মনে হচ্ছে 2016। স্যার, লাস্ট চ্যাট 24 জুন 2016। অরুণ, হতে পারে আমি এমবিএ এর জন্য অস্ট্রেলিয়া যাব। কুল ইয়ার। আমি আর মেঘনাও ভাবছি যে গ্র্যাজুয়েশনের পর এমবিএ করব, অ্যাব্রডে নয়, ইন্ডিয়াতেই। তোমাদের দুজনের কেমন চলছে? বিয়ে নিয়ে ভাবছো কিছু? আমাদের মধ্যে সিরিয়াস কথা তো হয়, কিন্তু রাইট নাও একটা ইস্যু হয়ে গেছে। কি ইস্যু করুন? টিপিক্যাল ইন্ডিয়ান ইস্যু। প্যারেন্টস ভিলেন হয়ে দাঁড়াচ্ছে। না রে, আমার প্যারেন্টস কুল, আর মেঘনা ওর প্যারেন্টসকে ম্যানেজ করে নেবে। তাহলে কি ব্যাপার? তোমার কোনো এক্স নাকি মেঘনার কোনো এক্স? না না, মেঘনার জিজু। হ্যাঁ ইয়ার, ওর দিদি খুব ক্লোজ, ওরা দুই বোন। ওর হাজবেন্ড 1 নম্বরে ইউনোভার চিজি গায়। মানে আমার আগে ওকে পটাতে হবে, ওকে ইমপ্রেস করতে হবে। অ্যাকচুয়ালি আমাদের ফার্স্ট মিটিংয়ে ভায়োলেন্টের সঙ্গে শুরু হয়েছিল। ভায়োলেন্ট মানে? মানে আমার হাত উঠে গেছিল ওর ওপর। মেঘনার জামাইবাবু, মানে ওর বড় দিদি বিনার হাজবেন্ড লোকেশ। লোকেশ কি জানো? লোকেশ কুলকার্নি। আমার কথা হয়েছে মেঘনার প্যারেন্টস এর বাড়িতে। আমি লোকেশ কুলকার্নি, মেঘনা জামাইবাবু। লোকেশ আর বিনা আগে থেকেই জানতো মেঘনা আর করণের ব্যাপারটা। স্যার, হতে পারে নেহা পান্ডে ওর স্কুলমেট ছিল, কারণ ও আর করণের ফ্রেন্ড স্কোয়ারের মধ্যে সঞ্জনাও বি অ্যাডেড। এই লোকেশের কারণে ঝগড়া নিয়ে পরে কি কোনো চ্যাটে কোনো কথাবার্তা হয়েছে? না স্যার, ওই একবারই 2016-তে, তারপরে কখনো নয়, কারোর সাথে দেখা যায়নি। বিনায়ক, সঞ্জনার সঙ্গে কথা বলে নেহা পান্ডের নাম্বারটা বার করো। হতে পারে যে নেহার কারণের ফোনেও কথা হয়েছে, হতেই পারে যে আরো অনেক কিছু জানে এই ঝগড়ার ব্যাপারে। আর তুমি মেঘনাকে ডাকো, একটু ভালো করে জানো কি ছিল এই ঝগড়ার কারণ। ওকে স্যার। আমাদের অনুমানটা একদম ঠিক ছিল। নেহা পান্ডে সঞ্জনা আর করণের স্কুলমেট ছিল। সঞ্জনার কাছ থেকে নেহার নাম্বার পাওয়া গেল, আর আমরা ওর সঙ্গে কথা বললাম। হ্যাঁ, আমি শুনেছি করণের বিষয়, আর জামাইবাবুর বিষয়টা সেটাও আমার মনে আছে। আমাদের এই নিয়ে চ্যাট হয়েছিল। করণ কখনো সঞ্জনাকে এই ব্যাপারে কিছু বলেনি। ও কখনো তোমাকে কিছু বলেছিল লোকেশ কুলকার্নির ব্যাপারে? মেঘনা জামাইবাবু, আপনারা আমাদের পার্সোনাল চ্যাট করেছেন, আর আমি কি বা বলবো। করণ হয়তো ফোনে কিছু বলেছিল। না, আমরা ফোনে কখনো কথা বলতাম না। হ্যাঁ, চ্যাটে আমরা কথা বলতাম। তো একবার আমি ওকে জিজ্ঞেস করেছিলাম যে ওর আর মেঘনার কি খবর। তো ও বলে সব ঠিক আছে, কিন্তু ওর জামাইবাবুকে নিয়ে একটু সমস্যা আছে। আর ও বলছিল যে উনি একটু চিজি ধরনের মানুষ। কিরকম চিজি? ও ডিটেলে সেভাবে কিছুই বলেনি। এক সেকেন্ড স্যার, আপনি এটা সাসপেক্ট করছেন না তো ওর জামাইবাবু করণকে মেরে ফেলেছে? হ্যাঁ, এটা সত্যি যে আমাদের প্রথম দেখায় ঝামেলা হয়েছিল। ও আমার গায়ে হাত তুলেছিল। কেন? আরে স্যার, ও তখন জানতো না যে আমি মেঘনার জামাইবাবু হই। একে তো রাস্তায় দেখা হয়েছিল, মাথা গরম হয়, ঝামেলাও হয়ে যায়। লাস্ট ইয়ারের সামার ভ্যাকেশনের ঘটনা ম্যাডাম। করণ আমার সঙ্গে দেখা করতে নাসিকে এসেছিল। আমরা রেস্টুরেন্টের বাইরে বেরিয়েছিলাম, তখন জামাইবাবু আমাদের দেখতে পায়। আর তখন তোমার দিদি এ ব্যাপারে জানতো না যে করণ দেখা করার জন্য নাসিক এসেছে বা তোমাদের মধ্যে সম্পর্ক রয়েছে? কেউই কিছু জানতো না ম্যাডাম। তাতেই সব কনফিউশন হয় আর অকারণে ঝামেলা হয়ে যায়। মেঘনা! হ্যালো, কে আপনি?
আপনি কি করছেন এসব? মেঘনা কে এটা? আমার বন্ধু জামাইবাবু। এই হাত ছড়া, হাত ছাড়। করণ, উনি আমার জিজু। তোমার জিজু তো কি করবো আমি? ফালতু ফালতু মার খাবো নাকি? কথা বলার আগে হাত তোলেন উনি। মেঘনা এই অসভ্য ছেলেটা কে? জিজু, ওর নাম করণ। ও আমার সাথে কলেজে পড়ে। আমরা দুজনে দুজনকে ভালোবাসি। দেখুন, আপনি আপনি শান্ত হন। আমি আমার ভুলের জন্য ক্ষমা চাইছি, কিন্তু আপনি আগে হাত তুলেছিলেন তাই রাগে আমারও হাত উঠে গেছে। জিজু প্লিজ তুমি চলো এখান থেকে। আমি সবকিছু তোমাকে পরে বোঝাচ্ছি, এখান থেকে চলো প্লিজ। প্লিজ জিজু। সরি। আমিও সরিটা ওখানেই গ্রহণ করেছিলাম, নিজের রাগটাকে মাটি চাপা দিয়ে। রাত গাই বাদ গাই বলে না স্যার, সেভাবে। তারপর মেঘনা আমাকে আর আমার ভাই বিনাকে ওদের দুজনের ব্যাপারে বলে স্যার। ব্যাস সেটুকুই স্যার। কারণ নিজের বন্ধুকে বলেছে যে তুমি একটা বাধা, একটা ইস্যু, যে মেঘনার সঙ্গে ওর সম্পর্কে বাধা দিচ্ছে। হ্যাঁ, মনে হতে পারে ওর। একে তো আমি ওদের দুজনকে ধরেছিলাম, তার উপর করোনা আমার গায়ে হাত তুলেছিল। তাই হয়তো ভেবেছিল যে আমি ওদের সম্পর্ক ভাঙতে চাই। তাহলে হয়তো তুমি মেঘনার ব্রেন ওয়াশ করার চেষ্টা করেছিলে, আর সেটা হয়তো ও বোঝেনি। আমি এরকম কিছু করিনি। ওই করণের সঙ্গে তো পরে আমার কথাও হয়নি। ওর আর মেঘনার যেমন চলছিল সেরকমই চলছিল স্যার, যেন কিছু হয়নি। আর এটা তোমার সহ্য হয়নি, তাই না? আরে স্যার, আপনি যেভাবে কথা বলছেন না, তাতে আমার মনে হচ্ছে আপনি আমাকে অপরাধী বানাতে চাইছেন। এর আগেও আপনাদের এখান থেকে একজন স্যার গিয়েছিলেন আমার কাছে জিজ্ঞাসাবাদ করতে। আপনাদেরকে এরকম মনে হচ্ছে যে মেঘনা আর করণকে আলাদা করার চক্করে আমি করণকে খুন করেছি? করেছো নাকি? করিনি স্যার, কিন্তু তাও যদি আপনার কোনো ডাউট থাকে তাহলে আপনি নিজেই দূর করে দিন। স্যার, আমার মিসেস বিনা আর আমার খুব ভালো চলছে। ভগবানের দয়ায় সংসার ভালোই চলছে। আর আমার শ্বশুরবাড়ির সঙ্গে সম্পর্কও ভালো। আর আমাদের মেঘনা যখন মুম্বাই যাচ্ছিল পড়াশোনা করার জন্য, তখন আমার শ্বশুরবাড়ির লোকেদের একটু আপত্তি ছিল। তখন আমি সাপোর্ট করেছিলাম। আমি মেঘনাকে দুঃখী দেখতে পারি না, তাই যখন এখানে করোনা আর মেঘনাকে দেখলাম, তখন এমনিই দেখতে গিয়েছিলাম কার সাথে ঘুরছে। যখন ব্যাপারটা পরিষ্কার হয়ে গেল তখন আমি আর কি করতাম? জামাইবাবু তো ওই ঘটনাটা ভুলেই গেছিল ম্যাম। জামাইবাবুর আমার আর করণের সম্পর্ক নিয়ে কোনো প্রবলেম ছিল না। করণের একজন স্কুলমেট আছে সিঙ্গাপুরে, নেহা পান্ডে। ওর সাথে চ্যাটে করণ জামাইবাবুর এই ব্যাপারটা বলেছে। যদি করণ থার্ড পার্টিকে বলতে পারে যে তোমাকে জেতার জন্য জিজুর মন জিততে হবে, তাহলে এর মধ্যে কিছু তো থাকবে। ছিল ম্যাম, অবশ্যই ছিল। জামাইবাবুর করণকে নিয়ে প্রথম ইমপ্রেশনটা খারাপ ছিল, কিন্তু সেটা শুধুমাত্র আমার প্রতি কনসার্নের জন্য। জিজু শুধু করণকে নিয়ে সমস্ত ডাউটস ক্লিয়ার করতে চেয়েছিল। দিদি আর জামাইবাবু মিলে আমাকে করণের ব্যাপারে অনেক প্রশ্ন করেছিল, আর করণ এগুলো জানতো। তো চ্যাটেও তো এই কথাটাই শেয়ার করেছে যে ও জিজুর মন জিততে চায়। আর এটা সত্যি কথা ম্যাডাম। আর আমি না ম্যাম জিজুকে খুবই রেসপেক্ট করি। আমার বাবা মাও জিজুকে নিজের ছেলের মতোই ভাবেন। জামাইবাবু আমাদেরকে নিজের পরিবার মনে করেন। উনি উনি যাই বলেন না আমাকে নিয়ে, সেগুলো সব ঠিকঠাকই হয়। উনি করণের ব্যাপারে কি বলেছেন? তোমার জন্য ভালো নয়, সঠিক নয়, এসব তো বলেছে নিশ্চয়ই। করণ হাত তুলেছিল তখন বলেছিল। আর তারপর যখন তুমি করণের ব্যাপারে সবকিছু বলে দিলে, তখন জামাইবাবু আর বিনা দিদি রিলেশনশিপকে সাপোর্ট করতো? হ্যাঁ ম্যাম, সাপোর্ট করতো। তুমি শিওর তো জামাইবাবু করেনি? অপমানের জবাব মার্ডার দিয়ে দেয়নি? প্রশ্নই ওঠে না ম্যাডাম। খুব ভালোবাসতে তুমি করণকে? অনেকটা ম্যাডাম। আর বিনা দিদিকে? অফকোর্স। তো এখন করণ যেহেতু নেই, বিনা দিদির লাইফ খারাপ করতে চাও না, এই জন্য লোকেশকে বাঁচাচ্ছ না তুমি? না ম্যাডাম, আমি এরকম কেন করব? আমি এমনি জিজ্ঞেস করছি। না ম্যাডাম, আমি কাউকে বাঁচানোর চেষ্টা করছি না। মেঘনা খুব কনফিডেন্সের সাথে জবাব দিয়েছে, নিজে সত্যিটাও বলেছে। কোথাও কি মনে হলো যে কিছু লুকোচ্ছে? সঠিকভাবে বলা যাচ্ছে না। বাইরে থেকে ইমোশনাল নয়, কিন্তু ভিতরে ভিতরে আঘাত পেয়েছে। এরকম কোনো হিন্ট দেয়নি যে ও সবকিছু জানে। কিন্তু যখন জামাইবাবুকে বাঁচানোর কথা বললাম, তখন কনফিডেন্টলি বলল, না এরকম না, এরকম কিছু নয়। ট্রাভেলসের ছেলে এই লোকেশ, কোথাও করণকে ওই রাতে উঠিয়ে নিয়ে যায়নি তো? আর এটাও একদমই কাকতালীয় ব্যাপার যে 19 জুন রাতে করণ নিজের বাড়ি থেকে বেরিয়েছিল নিজের মায়ের সঙ্গে ঝগড়া করে, আর ঠিক সেই রাতেই লোকেশ ওকে তোলার জন্য এখানে পৌঁছে গেল। আরে করণ, জিজু আপনি এখানে? হ্যাঁ, এই এখান থেকে যাচ্ছিলাম। উঠে এসো গাড়িতে। হ্যাঁ। কারণ হয়তো এটা বুঝতে পারেনি যে লোকেশের ইন্টেনশন কি ছিল।
তার উপরে ফোন অফ করে দিয়েছিল। কাজ হয়তো আরো ইজি হয়ে গেছিল লোকেশের। 19 জুন রাতের লোকেশ কুলকার্নির ফোন লোকেশন নাসিকের, মুম্বাইয়ের নয়। ক্রাইম শোতে দেখেছে হয়তো, ফোন বাড়িতে রেখে গেছে যাতে সন্দেহ না হয়। আজকাল সবাই অ্যাডভান্স হয়ে গেছে। বিনায়ক, নাসিকে গিয়ে খোঁজ নাও যে লোকেশের ট্রাভেল এজেন্সিতে কটা গাড়ি আছে। তারপর যে দুটো রুটের টোল প্লাজার সিসিটিভি ফুটেজ আছে আমাদের কাছে, সেগুলোকে আবার স্ক্যান করো। আর দেখো যে লোকেশের ট্রাভেলসের কোনো গাড়ি ওখানে দেখা যাচ্ছে কিনা। হয়তো কারণকে মুম্বাইতে মেরেছে আর লাশ লোনাভলা নিয়ে গেছে লোকেশ। সেই চান্সও আছে। এবার শুরু হলো সিসিটিভি ফুটেজে সেই সব গাড়িগুলোকে খোঁজা যেগুলো লোকেশের ট্রাভেল কোম্পানির ছিল, আর যেগুলো 19 জুন মুম্বাইয়ের ভিতরে এসেছিল অথবা মুম্বাই থেকে বেরিয়েছিল। নাসিকের খোঁচর এবং আরটিওর থেকে আমরা জানতে পারি যে লোকেশ কুলকার্নির 3টে গাড়ি ছিল অফিসে। লোকেশকে কোয়েশ্চেনিং এর জন্য আমাদের কাছে ডাকার পর ও বুঝতে পারে যে ও আমাদের নজরদারিতে রয়েছে, সেজন্যই হয়তো সামলে চলছিল। কিন্তু ওর পিছনে আমাদের লোক লেগেছিল। ওর ব্যাপারে প্রত্যেকটা মুহূর্তের খবর আমরা পাচ্ছিলাম। আমরা শুধু লোকেশের 3টে গাড়ি খুঁজিনি সিসিটিভি ফুটেজে, বরং সেই সমস্ত গাড়িগুলোকে দেখলাম যেগুলো ট্রাভেল এজেন্সির হতে পারে এবং 19 জুন রাতে লোনাভলা আর মুম্বাইয়ের মধ্যে যাতায়াত করেছে। আমি এই মুহূর্তে বলতে পারবো না যে এটা ঠিক কিনা, কিন্তু মেঘনা আপ্তের রেগুলার কথা হতো আর একটা ছেলের সঙ্গে অনলাইন। কে সেই লোকটা? ছেলেটার নাম অমিত সিং। ওর ফটোটা আমি কম্পিউটারে সেভ করে রেখেছি। কি ধরনের বন্ধুত্ব? একদম ক্লিন স্যার। ওদের মধ্যে এমন কোনো চ্যাট ছিল না যেটা সন্দেহ মনে হবে। কবে থেকে বন্ধু? গত 6 মাস ধরে স্যার। কিন্তু ভালোবাসা, সেক্স, রোম্যান্স এসব নিয়ে কোনো কথা হয়নি। তাহলে কলেজ, স্পোর্টস, ফিউচার প্ল্যানস, মুভিজ, বেসিক্যালি যেটাকে ক্লিন চ্যাট বলে স্যার। দুটো রুটেরই টোল নাকাতে লোকেশের গাড়ি তো দেখা যায়নি, কিন্তু একটা গাড়ি সন্ধে 7:30টার সময় একটা জুয়েলারি শপের সিসিটিভিতে দেখা যায়। এই জুয়েলারি শপটা কান্দিভেলিতে মেঘনার বাড়ির কাছে। তারপর এই গাড়িটা মোটামুটি 6 ঘন্টা পরে, মানে 1:35 একটা মলে সিসিটিভিতে দেখা যায়, মেঘনার বাড়ি থেকে 6 মিনিটের দূরে। তারপর এই গাড়ি রাত 2:30টার সময় ভাসি টোল নাকা ক্রস করে। ওয়াসি ক্রস করলো, কিন্তু কালামবালি টোল নয়। না, অন্য রুট নিয়েছে হয়তো, পুরোনোটা। এই অমিত সিং মেঘনার ফোন রেকর্ডসে ফিচার হওয়া উচিত। ছেলেটা পুনের। বাকি খোঁজ নাও এর ব্যাপারে। আরে যে গাড়িটা ট্র্যাক করেছো তুমি, এর ড্রাইভারকে খুঁজে বার করো। গাড়িতে ড্রাইভার ছাড়া আর কাউকে দেখাও যাচ্ছে না। তাহলে ড্রাইভারকে জিজ্ঞেস করে নি যে ভাই 19 জুন রাতে খালি গাড়ি নিয়ে তুমি এদিক ওদিক কি করছিলে। হ্যালো। অমিত সিং, হ্যাঁ বলছি। অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর নম্রতা কথা বলছি। বলুন ম্যাডাম। কিছু বলতে চাই না, কিছু জানতে চাইছি তোমার থেকে। আমার কাছ থেকে কি ব্যাপারে? আমি এখানে পুনাতে আছি, লোকাল পুলিশ স্টেশনে। তুমি এখানে চলে এসো। এখনই আসবো? এটার মানে কি ম্যাডাম? আমাকে ফোনেই বলুন না যে কি ব্যাপার। ফোনে বলা যাবে না, এখানে এখনই চলে এসো। ম্যাডাম, এটা তো আপনি আমাকে হুমকি দিচ্ছেন। না, এটা হুমকি দিচ্ছি না, জিজ্ঞাসাবাদ করার আছে। আপনি আমাকে ভয় দেখাচ্ছেন। একদমই নয় অমিত। ম্যাডাম, আমি বলছি তো আপনি ভয় দেখাচ্ছেন। তাহলে ভয় পেও না, তাড়াতাড়ি এখানে চলে এসো। হ্যালো, অভিষেক ঠাকুর। আপনি কে বলছেন? সাব ইন্সপেক্টর বিনায়ক। বলুন। পুলিশ স্টেশনে চলে এসো, তোমার সঙ্গে কিছু কথা আছে। আগে কিসের ব্যাপারে? আগে আসোই তো। আর হ্যাঁ, নিজের গাড়িটা নিয়ে এসো, MHX1R 47F2। মেঘনার সাথে তোমার কি সম্পর্ক রয়েছে? আমরা বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড। বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড? কোথায় দেখা হয়েছে, কিভাবে দেখা হয়েছে? অনলাইন আলাপ হয়েছিল ম্যাডাম, 6 মাস আগে ফ্রেন্ড স্কোয়ারে।
তারপরে অফলাইন ফেস টু ফেস দেখা করেছিলাম। এখনো রিলেশন রয়েছে। করণ যোশীকে তুমি চেনো? না ম্যাডাম, কিন্তু হ্যাঁ মেঘনা বলেছিল যে করণের সাথে ওর রিলেশন ছিল, কিন্তু তারপরে ওদের ব্রেকআপ হয়ে গেছিল। ব্রেকআপ হয়ে গেছিল? কবে? বলতে চাইছি কবে থেকে? ম্যাডাম মেঘনা আমাকে বলেছিল যে এটা ওর পাস্ট, কিন্তু আপনি কি এটা আমাকে বলবেন যে আপনি মেঘনা আর আমার রিলেশনশিপের মধ্যে এত ইন্টারেস্ট দেখাচ্ছেন কেন? কারণ করণের খুন হয়েছে, তুমি এটা জানতে? না ম্যাডাম, আমি কখনো দেখা করিনি ওর সাথে, কিন্তু কে মেরেছে ওকে? মেঘনা। আর তোমার রিলেশনশিপটা কতটা সিরিয়াস? খুবই সিরিয়াস ম্যাডাম। ওদের রিলেশনটা ভেঙে যাওয়ার পর আমরা বিয়ে করার কথা ভাবছিলাম। এখানে আসার আগে মেঘনার সাথে কথা হয়েছে তোমার? না ম্যাডাম, কিন্তু বলবেন তো যে ব্যাপারটা কি? কোনো ব্যাপার নয়, এখানে চুপচাপ বসে থাকো। হ্যাঁ নম্রতা বলো। মেঘনাকে তোলার সময় হয়ে গেছে, কড়াভাবে জিজ্ঞাসাবাদ করতে হবে। ঠিক আছে, এখনই টিম পাঠাচ্ছে। ম্যাডাম এবার কিন্তু আপনাকে বলতেই হবে যে ব্যাপারটা কি। মেঘনা কি কখনো করণকে সরিয়ে দেবার কথা বলেছিল? না তো ম্যাডাম, ও তো সবসময় আমাকে এটাই বলতো যে ওর এক্স, ওর পাস্ট, আর এখন ওর সাথে কোনো সম্পর্ক ওর নেই। কিন্তু কে এসেছে? আপনি চলুন ম্যাডাম, আরে বলো না কে এসেছে। পুলিশ এসছে। হ্যাঁ, এটা তো আমার গাড়ি। তো কোথায় নিয়ে গেছিল ওই রাতে? বাসি টোল প্লাজার পর কোনো প্যাসেঞ্জার ছাড়া? ওই একজন প্যাসেঞ্জার ছিল, কাছেরই বুকিং ছিল স্যার। এখানে তোর কাছে কান্দিভ্যালিতে? হ্যাঁ। কোথাকার প্যাসেঞ্জার ছিল? কোথায় নিয়ে গেছিলি আর ফিরলি কখন? ওই উনি অ্যাকচুয়ালি বুকিংটা ক্যান্সেল করে দিয়েছিল, তাই আমি খালি ফিরেছি পরের দিন সকালে। সেটা দেখেছি আমরা সিসিটিভিতে। 20 জুন সকাল 9:30, রাইট? হ্যাঁ স্যার। তো ট্রিপটা ক্যান্সেল হওয়ার পর সকাল 9:30 অবধি কি করলি? স্যার অনেক রাত হয়ে গেছিল, তাই গাড়িটা সাইড করে শুয়ে পড়েছিলাম। নাম্বার দে লোকটার। কিছু অ্যাডভান্স নিয়েছিলি না এমনি চলে গেছিলি? এমনি চলে গেছিলিস যখন রেগুলার কাস্টমার ছিল? হ্যাঁ স্যার, রেগুলার কাস্টমার। চল তাহলে নাম্বারটা দে। স্যার ব্যাপারটা কি আপনাদের এসব জিজ্ঞেস করার কারণ? তোর গাড়িতে এই ছেলেটা ছিল, সিসিটিভিতে দেখতে পাইনি, হয়তো পিছনে শুয়েছিল। না না, এ ছিল না আমার গাড়িতে, এ ছিল না। তাহলে এ ছিল? এবার এটা বলিস না যে তুই একে চিনিস না। তোর ফোন রেকর্ডে প্রচুর কল করেছে লোকেশ কুলকার্নি, নাসিকে থাকেও। হ্যাঁ স্যার, আমি চিনি ওকে। দেখ অভিষেক ঠাকুর, অনেক কষ্ট করে এই কেসের মধ্যে আমরা তোকে আর তোর গাড়িকে খুঁজে পেয়েছি যার সঙ্গে সম্পর্ক রয়েছে লোকেশ কুলকার্নির। 19 জুন রাতে তোর গাড়িটা কান্দিওয়ালিতে ঘুরছিল, তখন থেকেই করণ নিখোঁজ। এবারে সোজাসুজি বলবি না আমাদের গাড়িতে তোকে ঘোরাবো, পিছনে শুইয়ে অথবা টিকিতে ঠুসিয়ে? স্যার আমি আপনাকে কল ব্যাক করছি। হ্যালো স্যার, করোনার ব্যাপারে কিছু জানতে পারলেন? অভিষেক ঠাকুর আর মেঘনা আপটে দুটোকেই ঢুকিয়ে নিয়েছি, এবারে তোর পালা লোকেশ কুলকার্নি। মেঘনা, অভিষেক ঠাকুর আর লোকেশ দুজনেই বলে দিয়েছে যে কিভাবে করণের লাশটা তোমার বিল্ডিং থেকে তুমি আর তোমার জামাইবাবু লোকেশ অভিষেক ঠাকুরের গাড়িতে পাচার করেছিলে। এই বেডশিটটাকে ছোট ছোট টুকরো করে কাটবে, তারপর এক এক করে জ্বালিয়ে ফেলবে, এরপর পুরো ঘরটাকে ভালো করে পরিষ্কার করবে। বুঝতে পেরেছো মেঘনা? বুঝে গেছি জিজু। চল রে অভিষেক। হ্যাঁ চল ভিতরে ঢোক। তাড়াতাড়ি চালা অভিষেক। অভিষেক ঠাকুর আমাদের পুরো সিকোয়েন্সটাই বলেছে যে কিভাবে করণের লাশকে তোমার বিল্ডিং থেকে বের করে লোনাভলার বুশি ড্যামের কাছে নিয়ে গিয়ে গায়েব করা হয়েছিল। তো স্বাভাবিক ব্যাপার এটাই যে মার্ডারটা তোমার ফ্ল্যাটেই হয়েছিল। তোমার পুনের বয়ফ্রেন্ড অমিত আমাদের একই কথা বলেছে, কিভাবে তোমাদের বিয়ের কথা চলছে আর করণের সাথে কিভাবে ব্রেকআপ হয়েছিল তোমার। অ্যাকচুয়ালি করোনার আমার ব্রেকআপ কখনো হয়ইনি। ও আচ্ছা, করণ এটা জানতোই না যে তোমার ওর ব্রেকআপ হয়েছে? আমি কখনো বুঝতেই পারিনি যে ওকে কি করে বলবো এইসব। তাই মেরে দিলে? খুন করার আইডিয়াটা কার ছিল? মেঘনা কে কাকে সাহায্য করছিল? আর কারণ কি ছিল মার্ডারের?
মেঘনা, পারফেক্ট জুটির ড্রামা অনেক করেছো তুমি। ভেবেছিলে পারফেক্ট ক্রাইম করে বেরিয়ে যাবে। আমি ক্লান্ত হয়ে গেছিলাম ম্যাডাম এই পারফেক্ট জুটির লেভেলটা নিয়ে। তো এইভাবে কেউ লেবেল ছড়ায় একটা মানুষকে মার্ডার করে? আমার মনে হলো ওকে ছাড়া আমি কোনোদিন বাঁচতেই পারবো না। মেঘনা, কি পারফেকশন পেলে ওকে খুন করে? নাকি ওকে খুন করে কোনো চাহিদা পূরণ হলো তোমার? লোকেশ জিজু আমাকে বারবার বলছিল করণ তোমার জন্য পারফেক্ট নয়, করণ তোমার জন্য পারফেক্ট নয়, অন্য বেটার কাউকে পাবো আমি। মেঘনা ওরা মধ্যবিত্ত লোক, তাহলে আমরা কি জিজু? আমরাও তাই। কিন্তু তুমি যতটা সুন্দর, তুমি যতটা স্মার্ট, তার জন্য এর থেকে 4 গুণ ভালো ফ্যামিলি পাবে। জিজু আমরা দুজনে দুজনকে ভালোবাসি, পারফেক্ট আমরা একে অন্যের জন্য। মেঘনা, এই সমস্ত পাগলামি শুধুমাত্র। আরে প্রেম করে তো কারো সংসার চলে না, না জীবনও ঠিকমতো চলে না। তুমি করণের থেকে অনেক ভালো ছেলে পাবেই পাবে। মেঘনা, ছেড়ে দাও ওকে, আমি বলছি তো। আমার কথা শোনো, ওই করণ পারফেক্ট ছেলে নয়। আমি সব সময় জিজুর কথাগুলো মনে করতাম। জিজু আমাকে বারবার ফোন করতো আর প্রত্যেকবার একই কথা বলতো, ব্রেকআপ করো ব্রেকআপ করো, কিন্তু আমি সেটা করতে পারছিলাম না। আমি যতই ভাবতাম যে করণ আর আমি পারফেক্ট কাপল, তত বেশি করে এটা জানতে ইচ্ছে হতো যে ওকে ছাড়া আমি আদৌ কি বাঁচতে পারবো। আমি সেই স্পেশাল মানুষটাকে খুঁজতে শুরু করি যার প্রেমে আমি পড়তে চেয়েছিলাম, যার সাথে আমি করণের থেকেও বেশি পারফেক্ট ফিল করতে চেয়েছিলাম। আমার সার্চ সাকসেসফুল হয়। আমি অমিত সিং এর কাছ থেকে রিকোয়েস্ট পাই। ওর সাথে কথা বলতে বলতে আমি নিজেকে টেস্ট করতে থাকি। আমি এটা রিয়েলাইজ করি যে আমি ওর প্রেমে পড়ছি আস্তে আস্তে, আর ও আমার প্রতি অ্যাট্রাক্ট হচ্ছে। ফাইনালি আমি এটা রিয়েলাইজ করি যে করণকে ছাড়াও আমি অন্য কারোর সঙ্গে হ্যাপি থাকতে পারি। আর এই অন্য কেউ করণের থেকে অনেক বেশি রিচ ছিল, যেমনটা তোমার জামাইবাবু চেয়েছিল। শুধু বড় লোকই নয় ম্যাডাম, এমন কেউ যার সাথে আমি আরো বেশি পারফেক্ট ফিল করব। ঠিক আছে, অমিতকে তো তুমি পেয়ে গেলে, করণের সঙ্গে ব্রেকআপ করার সিদ্ধান্তও নিলে, তাহলে এসবের মাঝখানে মার্ডার কোথা থেকে এলো? আমি খুব চেষ্টা করেছিলাম যে করণকে ব্রেকআপের কথা যাতে বলি, কিন্তু আমি এটা পারছিলাম না স্যার। ফ্র্যাঙ্কলি আমি করণকে আমার সিস্টেম থেকে বের করতে পারছিলাম না। শোনো মেঘনা, সব মিলিয়ে না সব ভালো ছেলেরাই একই রকমই হয়। যে যত বেশি বড় লোক সে তত ভালো ছেলে। আর অমিত তোমার সব ইচ্ছা পূরণ করবে, সুখী রাখবে তোমাকে। আমি করণকে আমার মন থেকে মুছতে পারছি না জিজু। এইসব মন টন সব ফালতু কথা, তুমি ওকে মন থেকে বের করে দিয়েছো, শুধু ওকে বলা বাকি আছে। আমি সেটা বলতে পারবো না জিজু। ওরও মনে হয় যে আমরা দুজন পারফেক্ট। ও শেষ হয়ে যাবে জিজু এটা শুনে। ওকে ওর ভাগ্যের উপরে ছেড়ে দাও, ও ঠিক হয়ে যাবে। কিন্তু আমি ঠিক হতে পারবো না যে জিজু। আজ আমি অমিতের জন্য করণকে ছাড়ার কথা ভাবছি। কাল যদি অমিতের সঙ্গে ব্যাপারটা না হয়, তাহলে আমার কত খারাপ লাগবে যে আমি সত্যিকারের ভালোবাসা করণকে হারিয়েছি। করণ ভূত হয়ে তোমার পিছনে তাড়া করে বেড়াচ্ছে। ওর ছায়া থেকে বাঁচার জন্য শুধু একটাই উপায় আছে, যে করণকে তোমার জীবন থেকে চিরদিনের জন্য গায়েব করে দাও। তারপর তোমার এটা ভেবে খারাপ লাগবে না যে তুমি করণকে ছেড়ে দিয়েছো। বুঝতে পারছো তো? যেভাবেই হোক করণকে তোমার স্মৃতি থেকে সব জায়গা থেকে আউট করতে হবে। ওই সালা আমার শালির জীবনটাকে কন্ট্রোল করছিল আর বরবাদও করে যাচ্ছিল। আর তার উপায় তুই মার্ডারটা ভাবলি। ও যদি না মরতো, মেঘনার জীবনটা নষ্ট হয়ে যেত। মেঘনার জীবন না তোর জীবন লোকেশ। হ্যাঁ, আমার জীবনও। ওই সালা শয়তানের বাচ্চা আমার গায়ে হাত তুলেছিল, আমার গায়ে। ওর জীবনে আসার আগে মেঘনা সব ব্যাপারে আমার উপরে ডিপেন্ডেন্ট ছিল, আমার কাছে সাহায্য চাইতো। আমি ওর বোন, ওকে, ওর মা বাবা সবাইকে সাহায্য করতাম, ভালো লাগতো আমার। কিন্তু হঠাৎ করে এসে পড়লো করণ। কিন্তু ও চলে আসার পরে একদম মেঘনা যেন পাল্টে গিয়েছিল। তাহলে তোর হাত থেকে লাগামটা ছেড়ে গেছিল, আর সেটা ফেরত নেওয়ার জন্য তুই করণের পাওয়ার কাট করতে চেয়েছিলি, ওকে মার্ডার করে। যেভাবেই হোক আমাকে মেঘনাকে ওর ফাঁদ থেকে বাঁচাতেই হতো স্যার, ছাড়াতে হতো স্যার। আচ্ছা শোনো, আজ রাতে বাড়িতে আসবে? কি সিরিয়াসলি? মুড হয়েছে আমার, মাইন্ড চেঞ্জ করার আগে তাড়াতাড়ি হ্যাঁ বলে ফেলো। আজ চলে এসো রাত্রিবেলা। আচ্ছা, মুডটা আসলে কিসের? 19শে জুন সকালে আমরা এটা ডিসাইড করি যে সেদিন রাতে আমরা একসঙ্গে টাইম স্পেন্ড করব, কিন্তু আমি ভাবিনি যে করণ অন্য কাউকে এটা বলবে না। আমি নিজের ফোনটা আমার নাসিকের অফিসেই ফেলে আসি। বিনাকে বললাম যে সারা রাত অফিসেই থাকবো, আর্জেন্ট কাজ আছে, আর রাতের ট্রেন ধরে মুম্বাই চলে আসি। তাহলে সব ষড়যন্ত্রটা 19-এর রাতেই হয় যে করণকে মারতে হবে। মেঘনা, আমি সন্ধ্যাবেলা পৌঁছাবো, সমস্ত ব্যবস্থা হয়ে গেছে, গাড়িও ভাড়া করে ফেলেছি। তুমি ব্যাস ওকে বাড়িতে ডেকে নাও, আমি ওখানেই থাকবো। জিজু, জিজু আমার হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে। কিচ্ছু হবে না মেঘনা, একদম ভয় পাবে না।
তুমি শুধু এটুকু ভাবো যে এরপর অমিতের সাথে কত সুখে থাকবে তুমি। ওই রাতে যখন করণ মেঘনার বাড়ির দিকে যাচ্ছিল, ও এটা জানতো না যে ওর সঙ্গে কি হতে চলেছে। ও মেঘনার সঙ্গে রাত কাটাতে ওর বাড়ি যাচ্ছিল, কিন্তু ও জানতো না যে ও আর কোনোদিন নিজের বাড়িতে ফিরতে পারবে না। কারণ হয়তো নিজের মায়ের সঙ্গে ঝগড়ার কারণেই ফোনটাকে সুইচ অফ করে দিয়েছিল, আর হয়তো ও মেঘনার বাড়িতে গিয়ে ডিস্টার্ব ফিল করতে চাইছিল না, বা হয়তো অন্য কোনো কারণ ছিল। আসল কারণটা আমরা কোনোদিন জানতে পারবো না। হাই মেঘনা। মেঘনা, এসব কি? খাল্লাস হয়ে গেছে বেটা। চিরদিনের মতো ওকে তোমার জীবন থেকে সরিয়ে দিয়েছি। আমি নিচে গিয়ে অভিষেককে ডেকে আনছি। আমরা দুজন ওর লাশটাকে গায়েব করে দেবো। মেঘনা, তুমি কি এটা বুঝতে পারছো যে তুমি কি করলে? তোমার কোনো আইডিয়া আছে যে এর পরিণাম কি হতে পারে? স্বাভাবিকভাবেই করণের ফ্যামিলি এই ক্রাইমের পিছনের উদ্দেশ্যটা শুনে একদম অবাক হয়ে গেছিল, কিন্তু হয়তো ওনারা আগে থেকেই জানতেন যে মেঘনা অপরাধী। করণের বন্ধুরা এবং গোটা কলেজ শকড। ওরা বুঝতে পারছে না যে একটা পারফেক্ট কাপলের মধ্যে এমন কি হয়ে গেল যার জন্য একজন আরেকজনকে খুন করে দিল। মেঘনার ফ্যামিলিরও এটা বিশ্বাস করা সম্ভব হচ্ছে না যে ওনাদের মেয়ে এমন একটা খারাপ অপরাধের জন্য গ্রেপ্তার হয়েছে। ওনারা তো এটা জানতেনই না যে ওনাদের মেয়ের করণের সঙ্গে আর অমিতের সঙ্গে একটা অ্যাফেয়ার ছিল। আর তার থেকেও বড় শখ এটা ছিল যে ওনাদের জামাই লোকেশ, যাকে ওনারা সম্মান করতেন, এই ক্রাইমটা করার জন্য মেঘনাকে উস্কিয়ে তৈরি করার জন্য দায়ী ছিল। পারফেক্ট সম্পর্ক কি? পারফেকশনের কি কোনো মাপকাঠি হতে পারে? সীমা পরিসীমা থাকতে পারে। হয়তো সেই সম্পর্কটা সব থেকে বেশি পারফেক্ট হয় যেখানে দুজন মানুষ দুজনকেই বলতে পারে আরামসে যে শোনো, এখনই সম্পর্কটা আর কাজ করছে না, চলো মুভ অন করি। কেউ নিজের মর্জিতে করুক বা কেউ প্রেশার দিক। একটা সম্পর্ক ভাঙার জন্য অপরাধে সাহায্য নেওয়া কোনোভাবেই পারফেক্ট হতে পারে না। ক্রাইমে পারফেকশনের সম্ভাবনা শুধু তখনই থাকে যখন অপরাধীকে আইনের সামনে পড়তে হয় আর শাস্তিও পেতে হয়। অপরাধের দুনিয়ায় অন্য কোনো পারফেকশন থাকতেই পারে না। আবার দেখা হবে পরের সপ্তাহে অন্য একটা কেস নিয়ে। ক্রাইম পেট্রোল সতর্ক। জয় হিন্দ। For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.